ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যারের জন্মদিবস উপলক্ষে সারা ভারতবর্ষ জুড়ে শিক্ষক দিবস উদযাপন হয়েছে। আর সেই উপলক্ষেই উদয়ের পথে মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আজকে শিক্ষক সম্বর্ধনার আয়োজন করেছেন। আমরা সেই অনুষ্ঠান শুরু করতে চলেছি। মঞ্চে উপবিষ্ট অনেক গুণী ব্যক্তিত্ব আছেন। গুরুদেব, ওনাদের প্রতি অসংখ্য শ্রদ্ধা, অসংখ্য ভক্তি আমি প্রদর্শন করছি। আজকের এই একটা খুব সুন্দর যে অনুষ্ঠান, সেটা হচ্ছে শিক্ষক দিবস উপলক্ষে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের জন্মদিবসটাকে আমরা শিক্ষক দিবস হিসেবে সম্মান প্রদর্শন করি। উনি একজন আদর্শ শিক্ষক ছিলেন। আমরা জানি যে আমরা জন্মগ্রহণ করার পর আমাদের প্রথম শিক্ষক হিসেবে আমরা মাকে পাই। আজ আমি অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের সমস্ত মাকে, যারা আমাদের জীবনের প্রথম শিক্ষক। আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ভালো মনের অনেক শিক্ষক, যাদের সান্নিধ্য পেয়েছি আমি, এবং আমি সত্যি ধন্য এবং গর্বিত। আজকে মঞ্চেও উপবিষ্ট আছেন আমার অনেক শ্রদ্ধেয় স্যার। সত্যি কথা বলতে আমার অস্বস্তি লাগছে। আমার স্যারেরা বসে আছেন পিছনে, আমি সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমার খারাপ লাগছে। ওনারা আমার পরম পূজনীয়, অত্যন্ত শ্রদ্ধা ভক্তি স্যার। আমি প্রত্যক্ষভাবে ওনাদেরকে পাইনি, পরোক্ষভাবে আমি জানি যে ওনারা অত্যন্ত সম্মানীয় জায়গায় আছেন। তাদের সামনে দাঁড়িয়ে আমি শিক্ষা নিয়ে কিছু বলবো, এটা ভাবতেই আমার কেমন লাগছে। তো যাই হোক, আজকের বিষয়টা হচ্ছে শিক্ষা, শিক্ষক এবং বর্তমান সমাজ। আমার যদিও জ্ঞান খুবই সীমিত, তবু আমি যে কয়েকটা কথা বলতে চাইছি। আমি পার্থক্যটা বুঝতে পারছি যে আগের শিক্ষার এখনকার শিক্ষার মধ্যে কতটা পার্থক্য। আমরা তো জানি যে পুরনো যুগে, আগের যুগে, প্রাচীনকালে শিক্ষা ব্যবস্থা ছিল আশ্রম ভিত্তিক। গুরুদেব, শিক্ষকরা ছিলেন সেই সময়ের গুরুদেব, পরম পূজনীয় ব্যক্তিত্ব। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেবা মহেশ্বর, পূজনীয় ব্যক্তিত্ব। তাদেরকে কোন মণিকোঠায় স্থান দেওয়া হতো, অত্যন্ত শ্রদ্ধার পাত্র তারা। তো সেক্ষেত্রে শিক্ষক মহাশয় যখন শিক্ষার্থীদের কোনো কাজ দিতেন, শুধুমাত্র পড়াশোনাটাই একমাত্র কাজ ছিল না, তাদেরকে সামাজিক মানসিকভাবে অনেক বেশি সক্রিয় করে তুলতেন। সেই শিক্ষার সঙ্গে যখন আজকের আমরা শিক্ষা ব্যবস্থাকে তুলনা করতে চাই, সেখানে টু মাচ ডিফারেন্স। কারণ হচ্ছে এখন পরম পূজনীয় সেই শিক্ষককে আমরা সেই শ্রদ্ধা প্রদর্শন করতে পারি না। তার জন্য কিন্তু আমাদের বর্তমান সমাজ দায়ী। অনেক 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 কিছু বিষয় আছে যেগুলো ভীষণ কলুষিত করেছে আমাদের সমাজ ব্যবস্থাকে। সেই জন্য আজকের অনেক গুরুত্বপূর্ণ, অনেক শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় যারা আছেন, তারা কিন্তু শিক্ষার্থীদেরকে সেই শিক্ষাটা দিতে গেলেও দু একবার ভাবেন, তাকে আমি পানিশমেন্ট দিতে গেলে আমার কি অবস্থা হতে পারে পরবর্তীকালে। তো অনেক কিছু বলার আছে, বিষয় আছে। আমি আশা করব এবং আমি মনোযোগ দিয়ে শুনবো। আমার এই স্টেজে উপস্থিত অনেক ব্যক্তিত্ব আছেন, পরম পূজনীয় স্যার আছেন, ওনারা অনেক কিছু বলবেন এই বিষয়ে। তবে আমি যেটুকু বলতে চাইছি যে সেই আশ্রম ভিত্তিক পড়াশোনা থেকে আজকের এই পড়াশোনার মধ্যে অনেকগুলো ফেজ কিন্তু আমরা ওভারকাম করেছি। আমরা মনে করতে পারি যে আমাদের অনেক শিক্ষাবিদ ছিলেন, পিয়াজেট, রুশো, অনেক শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন হয়েছে। আগে যেমন কি ছিল, শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। শিক্ষক হচ্ছেন মেন, উনি যেটা বলবেন সেটাই প্রাধান্য পাবে। আজকের শিক্ষা ব্যবস্থা অনেক বেশি পরিবর্তনশীল হয়েছে। এখন হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক। তাদের আমরা কতটা শিক্ষা দিতে পারছি, তাদের চাহিদা অনুযায়ী আমরা শিক্ষা দেব। এই বিষয় নিয়ে অনেক কিছু বলার আছে, শোনার আছে। আমি আশা করি শুনবো আমার শ্রদ্ধেয় শিক্ষকদের কাছ থেকে। তো আজকে আমি আর বেশি কিছু বলতে চাই না, শুধু এটুকুই বলতে চাই যে যারা শিক্ষক আছেন
এই সমাজ গড়ার কারিগর। ওনারাই পারেন আমাদের সমাজকে কলুষিত মুক্ত করতে, ওনারাই পারেন আমাদের সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তাদের প্রতি আমার অসংখ্য শ্রদ্ধা জ্ঞাপন করছি। তবে এই মুহূর্তে আমার একটা জিনিস খুব ভালো করে মনে পড়ছে, সেটা হচ্ছে যে বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা ছোট্ট কবিতা আমার মনে পড়ছে, যেটা আমি বলতে চাই। কারণ হচ্ছে এখন তো আমাদের সরকারি স্কুলের পাশাপাশি প্রাইভেট পাবলিক যে স্কুলগুলো আছে, বেসরকারি স্কুল, সেখানের এই দুটো স্কুলের অনেক ডিফারেন্স। আমরা নিজেদের ছেলে মেয়েদেরও কিন্তু সরকারি স্কুলে পাঠাতে অনেক সময় চাই না, চাই যে না প্রাইভেট স্কুলে অনেক বেশি শিক্ষা ভালো হয়, তারা গুরুত্ব নিয়ে পড়াশোনা করায়। এই ধারণাটা কিন্তু আমাদের ভুল। কারণ সরকারি বেসরকারি ব্যাপারটা প্রায়োরিটি পাচ্ছে না। প্রায়োরিটি কোনটা পায়? শিক্ষক, তিনি কি শিক্ষা দিচ্ছেন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, আমি আবৃত্তিটা করতে চাই। কবি অপূর্ব দত্তের লেখা বাংলা টাংলা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্সে ড্যাড, নট সো ফেয়ার, only 69। ইংলিশে জাস্ট 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100। ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পোর গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? আজকের শিক্ষা ব্যবস্থা হচ্ছে এইরকম। আচ্ছা, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষক মণ্ডলী এবং অনেক শিক্ষাবিদ, শিল্পী, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম, নমস্কার জানাই। সেই সঙ্গে উদয়ের পথে যে সংগঠন প্রতিনিয়ত তাদের কাজ করে যাচ্ছে এবং আমাদেরকে সঙ্গ দিচ্ছে, আমাদেরকে ডেকে নিচ্ছে, এই জন্যে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। আমি বেশি কিছু বলবো না, অনেকেই বলছেন এবং বলবেন। আজকের আলোচ্য বিষয় শিক্ষা, শিক্ষক এবং বর্তমান সময়। আমরা সবাই জানি মানুষের প্রকৃত মানুষ হওয়ার একমাত্র অবলম্বন হচ্ছে শিক্ষা, এবং আমাদের সমাজ যত শিক্ষিত হবে আমাদের দেশ তত উন্নত হবে। এই শিক্ষা ব্যবস্থা থেকে যদি কোনো শিশু বঞ্চিত হয় তাহলে আমাদেরকে ধরে নিতে হবে তাকে পিছনে সরিয়ে দিচ্ছি। রবীন্দ্রনাথ যিনি বলেছিলেন, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। তো এই জিনিসটা আমাকে বারবার পীড়া দেয় যে এখনও অনেক অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদের বাড়িতে 10 বছর, 15 বছর, 12 বছর বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা স্কুলে যায় না, এবং আমাদেরও ব্যর্থতা এটা যে তাদেরকে টেনে নিয়ে আসতে পারি না। এইখানে একটু আমাদের ভাবতে হবে, শিক্ষক সমাজকে ভাবতে হবে, অভিভাবকদেরকেও একটু ভাবতে হবে।
এক সময়ে অভিভাবকদের সঙ্গে এবং শিক্ষকদের নিবিড় সম্পর্ক ছিল, নিবিড় সম্পর্ক। ছাত্র সংখ্যা হয়তো কম ছিল তখন, কিন্তু শিক্ষক মহাশয় প্রত্যেকটা গার্জেনের সঙ্গে দেখা করতেন। ছাত্রদের বাড়ির পাশ দিয়ে গেলে ডেকে, কিরে কেমন আছিস, স্কুলে যাসনি? বা ভালো পড়া হলে গার্জেনকে বলে আপনার ছেলে ভালো রেজাল্ট করেছে, গার্জেনও খুব খুশি হতেন। কিন্তু বর্তমানে যেটা হয়, একটু আগে শুনছিলাম অনেকেই বললেন সরকারি বেসরকারি, বর্তমানে যেটা হয় সেটা হচ্ছে অনেক অভিভাবক শিক্ষকদের সমালোচনা করেন। তার কারণ আছে অবশ্যই, শিক্ষক সমাজ আমরা অনেক সময় সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, শ্রেণী শত্রুতে পরিণত হচ্ছি। এই জন্যে একটা বিরাট তফাৎ, বলতে দ্বিধা নেই। আমরা যা পারিশ্রমিক পাই সাধারণ গরিব মানুষের ট্যাক্সের টাকায়, সেটা যথেষ্ট পরিমাণে পাই, এবং এই পয়সাটা দিয়ে আমরা খেয়ে পরে দান করে শেষ করতে পারবো না, তাই বলে মনে করি। তবুও আমাদের অভাব যাচ্ছে না। এবং এই জিনিসটা দেখে অভিভাবকরা আরেকটু সেটাকে বলে যে মাস্টাররা এত রোজগার করে, অথচ পড়ায় না স্কুলে, পড়াশোনা হয় না স্কুলে। এই হয় না করতে করতেই অনেক যারা অশিক্ষিত মানুষ হয়তো কেরালায়, বোম্বাই, দিল্লিতে খাটছে, তাদের ছেলে মেয়েদের মধ্যে তাদের মধ্যে একটা ধারণা হয়েছে সরকারি স্কুলে পড়াশোনা হয় না, বেসরকারিতে দিতে হবে। লেবার খাটা টাকা দিয়ে বেসরকারি স্কুলে পড়াচ্ছে তারা, হয়তো সেখানে ফলও পাচ্ছে, অনেকে পাচ্ছেও না, সেখান থেকে অনেকে ড্রপ আউট হচ্ছে। কিন্তু এই জিনিসটা থেকে আমাদেরকে একটু রিকভারি করার চেষ্টা করতে হবে, যে সরকারি স্কুলে পড়া হয়, ভালো শিক্ষক থাকে। আবার কোনো সব ক্ষেত্রে হবে না, আমাদের মুকুল সাহেবও বলছিলেন। আমি যেটা মনে করি সেটা হচ্ছে একটা স্কুলের যত শিক্ষক থাকে তার 10 থেকে 12% বা 15% শিক্ষক তারা চায় না ছাত্রছাত্রীদেরকে মানুষ করার মানসিকতা নিয়ে পড়ানো। আমি একজন প্রধান শিক্ষক হিসাবে বলছি, 30 বছর শিক্ষকতা জীবনে আমি আছি, বেশি শিক্ষক নাই যারা অসহযোগিতা করে, কিন্তু তারা একটু ডিস্টার্ব করে, এবং দেখা যাচ্ছে সেই ছাত্রকে ডেকে নিয়ে গিয়ে অন্য জায়গায় পড়াচ্ছে। এটা লজ্জার কথা একটা। তো এগুলো আমাদের ভাবা উচিত। আমি যা পারিশ্রমিক পাই আর যা সময় বেঁধে দিয়েছে সরকার, যে 6 ঘন্টা টাইম, তাদের সঙ্গে যদি আমরা বসে থাকি একটু পঠনের মধ্যে দিয়ে, তাহলে এমন কোনো ছাত্র থাকবে না যে সে শিখতে পারবে না। পরিশ্রম করতে হবে। বাঁধা ধরায় 2টো ক্লাস করব কি 3টে ক্লাস করব, তার বেশি করব না, এই মানসিকতা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি। আমি আগের স্কুলে যেখানে পড়াতাম ছাত্রদের, বৃন্দাবনপুর হাই স্কুল, আমার এই ছাত্র এখানে উপস্থিত আছে। রাত্রি 10টার সময় আমি নিজে আরেকজন কাউকে সঙ্গে নিয়ে মাধ্যমিক পাস করবে বা মাধ্যমিক পড়ছে, ক্লাস 10-এ পড়ছে, ফর্ম ফিল আপ করেছে, সেই সব ছেলেদের বাড়িতে টুকা মারতাম রাত্রি 10টার সময়। এলাকাতে ভয় ছিল না তখন, বমের কারবার ছিল না। আজ থেকে 25-30 বছর আগের কথা বলছি, তখন বম টমের কারবার ছিল না। তো রাত্রি 10টার সময় গিয়ে টুকা মারছি বাড়িতে। সে জেগে আছে না ঘুমিয়ে আছে, কারো বাড়িতে ঘুমিয়ে আছে, কেউ হয়তো পড়ছে। তো ওই যে উৎসাহ ছাত্রদের মধ্যে, মাস্টারমশাই বাড়িতে খোঁজ নিতে এসছে, তার পরের দিন কিন্তু আর ঘুমায়নি। আবার যদি আসে, দেখা যায় ও গিয়ে ক্লাসে বলেছে, সবাই সতর্ক হয়ে গেছে, বাড়িতে গিয়ে টোকা মারবে কিন্তু ঘুমিয়ে যাস না। এতে কিন্তু আমরা ফলও পেয়েছি, রেজাল্ট ভালো হয়েছে, পাশের হার বেড়েছে। কিন্তু আজকাল সেটা হচ্ছে না, এবং সেটা করার মতো মানসিকতা আমাদের নাই, থাকলে হয়তো হতো। আর বর্তমান সমাজ ব্যবস্থার সঙ্গে একই কথা বলা হয়ে যাচ্ছে, যদিও বর্তমানের কথা বলতে গেলে অতীতের কথা চলে আসে। এই আমরা মাস্টারমশাইরা ছাত্রদের কাছ থেকে 3 টাকা করে মাসিক চাঁদা নিয়ে আমাদের বেতন হতো। যারা পুরনো শিক্ষক আছেন, আমার আগের, আমি যখন ক্লাস 5-এ পড়ি আমার সময়ে বেতনটা উঠে গেল। আমি ক্লাস ভর্তি হলাম ক্লাস 5-এ 78-এ, সেই বছরে বেতন দেওয়া উঠে গেল। তার আগে 3 টাকা পার মান্থ বেতন দিতে হতো। হাফ ইয়ারলি অ্যানুয়াল পরীক্ষা হতো। হাফ ইয়ারলি পরীক্ষার সময় ওই টাকাটা 3-6-18 টাকা না দিলে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হতো না। সে গরিবের ছেলে কি বড় লোকের ছেলে ওটা কথা ছিল না। অথবা দেখা গেল যে 1 ঘন্টা পরে তাকে ডেকে, আই বস পরীক্ষাতে, দিতে পারেনি টাকা। আর বাকি পয়সাটা সরকার একটা সময়ে
গ্যারান্টি নেট হিসাবে দিত। হয়তো যটা ছাত্র থাকতো সেই অনুপাতে পয়সা একটা দিত, লামসাম টাকা 3 মাস পর পর দিত। তো মাস্টারমশাইদের খুব অভাব ছিল সে সময়, কিন্তু অভাব থাকলেও আন্তরিকতার কিন্তু অভাব ছিল না। তারা ঢেলে দিতেন, ছাত্রদেরকে পড়ানোর জন্য ঢেলে দিতেন, মারতেন, শাসন করতেন, কিন্তু কোনো গার্জেন তেড়ে যেত না আমার ছেলেকে মেরেছেন কেন। কিন্তু এই যে উচ্ছৃঙ্খলতা এটা তৈরি হয়েছে, আমরা বলছি যে ছেলে বড় হয়ে গেলে তাকে শাসন করা যাচ্ছে না। ভালোবাসার মাধ্যমে শাসন করতে পারলে হয়তো আমরা সফল হব। শাসনও করতে হবে, ভালোবাসতে হবে। আমি 4-5 দিন আগে একটা ছেলেকে মারলাম, আমি নিজে মেরেছি। অন্য টিচারদেরকে নিষেধই করেছে মারবেন না, কোথায় তেড়ে আসবে। আমি মারি, দরকার হলে গার্জেনের বাড়িতে যাই, আপনার ছেলেকে মেরেছি এই কারণে মেরেছি। যে 2 দিন পরে ওই ছেলেটাকে মাথায় হাত বলেছে, আরে খুব লেগেছিল নাকি রে? তো না স্যার লাগেনি। তবে ছেলে লেগেছে, খুব ভালো লেগেছে, আমারও হাতে লেগেছে। তো বলছে না স্যার লাগেনি। না রে, তোকে মেরে আমার খারাপই লাগছিল, কিন্তু কি করবো বল, তোরা দুষ্টুমি করলে তো আমাকে মারতেই হবে। হ্যাঁ, না স্যার ঠিক আছে চলে গেল। এই ছেলেটা কি কোনোদিন বিশৃঙ্খলা করবে আর আমার সামনে দুষ্টুমি করবে না। তো সেই জন্য আমাদেরকেও একটু সচেতন হতে হবে। তো আমি বেশি কিছু বলবো না, অনেকে আছেন, সময় নষ্ট করছি না। তো আমরা গার্জেনদেরকে একটু বার্তা দেওয়ার জন্য শিক্ষক মহাশয় যারা আছি, উদয়ের পথে অনেক সদস্য, অনেক আমার মতো, আমি যেমন এসে ইনভলভ হয়েছি, এরকম অনেক সদস্য আছে যারা শিক্ষক, ব্যবসায়ী, প্রত্যেকে নিজ নিজ পাড়ায় যদি 5টা 10টা করে ছেলে যারা স্কুলে যায় না বা যারা পড়ে, তাদের সঙ্গে যদি একটু শিক্ষা সম্পর্কে একটু উৎসাহিত করি, তাহলে বোধহয় আমাদের সমাজের কিছুটা উন্নতি করতে পারবো বলে মনে করি। সকলকে ধন্যবাদ। আমি মাস্টারমশাইকে দুটো কথা বলার জন্য আবেদন জানাচ্ছি। আজকের এখানে এই অনুষ্ঠানের সভাপতি এবং উপস্থিত সুধীবৃন্দ, আমার এখানে যে কিছু বলতে হবে এটা আমি ভাবিনি আর কি। কিছু বলতে হবে ভাবলে আমাকে একটু ভেবে নিলে আমি বলতে পারি, যেহেতু ভাবিনি তাই আমি তেমন কিছু বলতে পারবো না। উদয়ের পথে আমার একেবারে বাড়ির সঞ্চয় যাকে বলে, মানে কানঠাই যাকে বলে, এই আমার বাড়ি আর এখানে। উদয়ের পথে নিঃসন্দেহে একটা মানবিক এবং সামাজিক প্রতিষ্ঠান। এরা করোনাকালীন সময়ে এরা প্রচুর সামাজিক দায়িত্ব পালন করেছে। ওই সময় খুব মনে আছে, কেরালা থেকে প্রচুর বাস এসছে এখানে, প্রচুর বাস, তাদের ড্রাইভার, তাদের কর্মচারী, তাদের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থাটা এই উদয়ের পথেই করেছে। আমি ব্যক্তিগতভাবে খুব ইন্ট্রোভার্ট, একটু অন্তর্মুখী, সাধারণত এই ধরনের সংগঠনগুলোর সঙ্গে আমি যুক্ত নই। তবে হ্যাঁ, আমি যুক্ত আছি অন্যান্য কিছু জায়গায়, আমি যুক্ত আছি। এরকম কোনো জায়গায় আমি যুক্ত নেই বলে আমি এখানেও যুক্ত হতে পারিনি। আমি চেষ্টা করব আগামীতে আমি উদয়ের পথে যুক্ত থাকার, যেহেতু আমার একেবারে বাড়ির কাছে এবং সামাজিক যে দায়িত্বগুলো পালন করে তার সঙ্গে আমি আমার নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করব। এরা সম্বর্ধনা দিতে চেয়েছে, আমি এসেছি, আমি খুব হীনমতায় ভুগছি। যেহেতু আমার বাড়ির কাছে এরা এত সামাজিক কাজগুলো করে, আমি একটু যুক্ত নই, অথচ সম্বর্ধনা দেওয়া হবে, আমি সেই লোভে এখানে চলে আসলাম। ঠিক তা কিন্তু নয়, আমি সেভাবে আমি আসিনি। আমার হেডমাস্টার মশাই তিনি ডেকে আসতে বলেছেন, আমি তাই এসেছি। তা যাই হোক, আমি আবারও বলছি, উদয়ের পথে যে সমস্ত কাজগুলো করে তারা আগামী দিনেও সেই কাজগুলো অত্যন্ত সুস্থভাবে করবে সে আশা করি। এবং যদি আমার ইনভলভমেন্টের কোনো প্রয়োজন হয়, যদি মনে হয় আমাকে প্রয়োজন আছে, আমি এখানে থাকব। এবার আজকের এই প্রাসঙ্গিকতা, যেহেতু আমি শিক্ষক, এখানে আমি আসার পর মকবুল সাহেব কথা বললেন, আমাদের মতিউর সাহেব কথা বললেন, যে কথা আমার বলা সেই কথাগুলোই তারা বলেছেন। আমরা একটা সামাজিক অবক্ষয়ের মধ্য দিয়ে সত্যি আমরা চলছি। আমি একটা ছোট্ট ঘটনা বলে আমি 2-4 কথা বলবো, মিনিট 10। বছর 10 আগের কথা বলছি। এক ভদ্র ওই শ্রীগুরু পাঠশালার পিছনে একটা বাড়ি, দোতলা বাড়ি, নিচের বাড়িটা ওয়েল ডেকোরেটেড, উপরে দোতলা করেছে, বাড়িটা ইনকমপ্লিট। ওই সময়ে বাড়িটা উনি বিক্রি করে দেবেন, তখনও গৃহপ্রবেশ হয়নি, বিক্রি করে দেবে। বাড়িটার দাম উনি চেয়েছিলেন 20 লাখ টাকা, যিনি নেবেন তিনি 18 লাখ টাকা।
এই 18 লাখ 20 লাখ এই দর কষাকষির মধ্যে ঘটনাটা আমি শুনেছিলাম। তো ওই ভদ্রলোকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি এত বড় বাড়ি করলেন, এত সুন্দর বাড়ি করলেন, আপনি গৃহপ্রবেশ করলেন না, বাড়িটা বিক্রি করবেন কেন? তো উনি খুব ভারাক্রান্ত মনে একটি কথা বলেছিলেন যে আমার ছেলেটা ভীষণ অসুস্থ, ওর চিকিৎসাটা এ দেশে হবে না, ওকে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে, তাই আমি আমার বাড়ি ঘর যা কিছু আছে বিক্রি করব, করে ছেলেকে নিয়ে বিদেশে চিকিৎসা করাতে যাব। ঘটনাটা শোনার পর আমার মনে খুব গেঁথেছিল। সন্তান তার বাপ মায়ের সব থেকে দামি সম্পদ। সন্তান তার বাবা মায়ের সব থেকে দামি সম্পদ। নিজের সন্তান যেরকমই হোক না কেন, বাড়ি গড়ি ঘটি বাটি যা কিছু আছে পৃথিবীর সব কিছুর বিনিময়েও ছেলে তার কাছে দামি, ছেলেকে আগলে রাখতে চায়। আর সেই সন্তানকে স্কুলে দেওয়া হয় সম্পদ, ব্যাংকে যেমন জমা দেওয়া হয় আমানত হিসাবে, তেমনি বিদ্যালয়েও কিন্তু সন্তানকে শিক্ষকদের কাছে, বিদ্যালয়ের কাছে আমানত হিসাবেই দেওয়া হয়। সেই জন্য বিদ্যালয়ের শিক্ষকদের কিন্তু দায় দায়িত্ব অনেক, সত্যিকারেরই অনেক। অবশ্যই আমরা অবক্ষয়ের দিনে এসেছি, তার মানে এই নয় যে শিক্ষক সমাজ অমানবিক হয়ে গেছে, অসামাজিক হয়ে গেছে, তা কিন্তু নয়। পরিবেশ পরিস্থিতির সাপেক্ষে কিছুটা শিথিলতা, বাধ্যবাধকতা থেকেই যায়। তার জন্য কিন্তু শুধুমাত্র শিক্ষক দায়ী নয়। আমিও 27 বছর শিক্ষকতা করছি, দীর্ঘদিন। কাজে সেই শুরুর শিক্ষকতার এখনকার শিক্ষকতার মধ্যে অনেক তফাৎ, বহু তফাৎ। বহু চেষ্টা চলছে। আমাদের মকবুল সাহেব বলেছেন আমাদের হেডমাস্টার সাহেব সম্পর্কে, উনি আসার পর স্কুল ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপমেন্ট করে হয়েছে। ভালো ভালো ছাত্রছাত্রী আমরা বহু দূর থেকে সংগ্রহ করে আমরা ক্লাস চেষ্টা করি। আমাদের 6টা স্মার্ট ক্লাস হয়েছে, প্রত্যেকটা ক্লাসে কম্পিউটার আছে, প্রজেক্টর আছে, স্মার্ট বোর্ড আছে, নানা রকমভাবে বহুভাবে। এবং শুধু তাই না, আমরা একটা চেষ্টা করছি যে স্কুলে যে ক্রিম স্টুডেন্টগুলো, যাদেরকে আমরা আগে ছিল, পরে ওটা সরকারি নির্দেশে মানে এলোমেলো হয়ে যায়, যে ক্রিম স্টুডেন্টগুলোকে আমরা বি সেকশনে ভর্তি করব, মানে বেস্টের বিটাকে নিয়ে আমরা বি সেকশনে ক্রিম স্টুডেন্টগুলোকে ভর্তি করব। সেইটা উনি এসে আবার চালু করেছেন। ক্রিম স্টুডেন্টগুলোকে নিয়ে একটা ভালো ক্লাস যেন করা যায়, এবং সেই 6টি স্মার্ট ক্লাসে তাদেরকে দেওয়া হয়েছে। কি বলবো, কি পরিমাণ আপ্রাণ চেষ্টা তা বোঝাতে পারবো না, কি পরিমাণ চেষ্টা করা হয়েছে। গার্জেন ডাকা হয়েছে যে আমরা এই ব্যবস্থা করেছি, আপনারা ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠান, দেখুন আমরা পারি কিনা। আমরা ভীষণ অভিজ্ঞ, আমরা এক্সামিনার, আমরা আমরা দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছি, আমাদের প্রচুর অভিজ্ঞতা, আমরা প্রচুর দিতে পারি। একটা প্রশ্নের উত্তর কেমন হয়, তার মান কেমন হয়, নানাভাবে বোঝানো হয়েছে। প্রত্যুত্তরে গার্জেনরা বলেছে, ও দায়িত্ব আপনাদের, ছেলে প্লিজ স্কুলে আসে না, তা আমরা কি করব, কি করে আসবেন তা আপনারা ভাবুন। ঠিক এইরকম জানি না যে কি করে স্কুলে ছাত্রছাত্রীকে নিয়ে আসার জন্য আর কি করা যায়, আমার মাথায় সত্যি আসেনি। এবার কোনো গার্জেনকে বললে বলেও না। তো এই একটা ক্রান্তিকালীন অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমি দুর্ভাগ্য, আমি ফিজিক্স পড়াই, এই সেশনে 12 ক্লাসে আমি একটা ক্লাস নিতে পারিনি, একটা ক্লাসে আমি কোনো স্টুডেন্ট পাইনি। তো এই দায়িত্বটা কি আমাদের, সত্যি কি আমাদের? আমার প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে, স্কুলে পড়াশোনা ভালো হয় না, সব স্যার ক্লাসে পড়ান না। আমি তো বারবার করে বলি, একটা ক্লাসে 10 জন শিক্ষক শিক্ষকতা করে, সবাই উঠলেস, সবাই ইনঅ্যাক্টিভ, সবাই ইনএফিসিয়েন্ট, তাই কখনো হয়? 10 জন শিক্ষকে 5 জন এফিসিয়েন্ট হবে, 6 জন এফিসিয়েন্ট হবে, 4 জন এফিসিয়েন্ট হবে, সবাই ইনএফিসিয়েন্ট হবে? তা তো নয়। তাহলে সেই এফিসিয়েন্ট টিচারদের ক্লাসগুলো আমি অ্যাভয়েড করবো না। আচ্ছা, আমি ধরেই নিলাম একজনও শিক্ষক ক্লাস করাতে পারে না, তুমি তো প্রাইভেট টিউশনই পড়ো, ভালো ভালো টিচার কাছে পড়তে যাও, তাহলে তুমি কেন 70-এ 10 পাও, কেন 70-এ 15 পাও? আচ্ছা, 15-10 পাওয়ার জন্য টিউশনই লাগে, স্কুল যেতে হয়। এখনকার বইগুলো তো অত্যন্ত উন্নত মানের। আমার সময়ের বই আর এখনকার বই একটা বই নিজেই তো প্রাইভেট টিউটর। আমার সময় একটা টেক্সট বই কটা প্রবলেম থাকতো, কটা সলিউশন থাকতো। এখন প্রত্যেকটা বই পড়লে প্রত্যেকটা সলিউশন, প্রত্যেকটা করা আছে। বই নিজেই একটা টিউটর।
তা তুমি প্রাইভেট ভালো স্কুলকে অ্যাভয়েড করো, তুমি ফিজিক্সওয়ালার ক্লাস করো, তুমি বাইজিসের ক্লাস করো, তুমি আনএকাডেমিক ক্লাস করো, ভালোভাবে টিউটার কাছে পড়তে যাও, তবু কেন তুমি 70-15 পাবে? 15 পাওয়ার জন্য তো এসবে তো দরকার হয় না। শুধুমাত্র বইয়ের পাতাগুলো উল্টোগুলিতে এগুলো ওই নম্বরটা পাওয়া যায়। ঘটনাটা কিন্তু তা নয়। ওই ছেলেটি, ওই মেয়েটি নিশ্চিতভাবে জেনে রাখুন, গার্জেন হিসেবে আপনাকে বোকা বানাচ্ছে, তার টিউটরকে বোকা বানাচ্ছে, স্কুলকে বোকা বানাচ্ছে। অ্যাকচুয়ালি ও কাউকে বোকা বানায় না, ও নিজেই বোকা বনে যায়। একটু সিনসিয়ার হন, শুধুমাত্র কারোর উপর দোষ চাপিয়ে লাভ নেই। মনে রাখবেন যে আপনার সন্তানের সাফল্যে সব থেকে খুশি হন আপনি, ছেলে মেয়ের বাবা মা সব থেকে খুশি হয়। আর তারপর খুশি হয় কে? একজন শিক্ষক। একজন শিক্ষক তার ছাত্রের সাফল্যে সব থেকে খুশি হয়। সেই জন্য স্কুল, টিচার এদের দোষ দিয়ে লাভ নেই। সত্যিকার অর্থে আমরা একটা ক্রান্তিকালীন সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। প্রত্যেকের হাতে মোবাইল ফোন, আর সেই মোবাইলে আমরা অ্যাডিক্টেড হয়ে গেছি, পড়াশোনা আমরা কিছু করি না। এই একটা বিষয়। আর দ্বিতীয় একটা বিষয় বলেছে, আমাদের মোদী সাহেব বলেছেন, শাসন করার ক্ষমতাটা আমাদেরকে দিন। আমরা একটু শাসন করব না? একবার কি হয়েছিল জানেন? বলরাম বাবুর সময়ে একটি ছেলে, সে কিছু দুষ্টুমি করেছিল, তো বলরাম বাবু জাস্ট তার পেটে হাত দিয়েছিল, জাস্ট পেটে হাত দিয়ে একটু টেনেছিল। বিশ্বাস করবেন না, সেই ছেলের বাবা ওই বলরাম বাবুকে হেসে নিয়ে তার বাড়িতে কাটতে গিয়েছিলেন, হেসে নিয়ে বা তার বাড়িতে মারতে গিয়েছিলেন। এখনো বলরাম বাবু আছেন, খোঁজ নেবেন, তা নিয়ে তারপর মিটিং হয়। এই অবস্থা। আরেকটা বিষয় হচ্ছে কি, এটা কেন হয়? যেহেতু আমরা এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছি, আমাদের একটা সন্তান, নয় দুটো সন্তান, আধখানা সন্তান, একেবারে গুণাগাথা সন্তান। আর সেই সন্তানের পর আমাদের এক্সপেকটেশনটা এত হাই হয়ে গেছে। আমি তো প্রতিনিয়ত বিভিন্ন গার্জেনের কাছ থেকে শুনি, কখনো আমি শুনি না যে আমার ছেলেটা দুষ্টুমি করে, পড়াশোনা করে না, অমনোযোগী, মাস্টারমশাই একটু আপনি দেখুন না, আমার কথা তো শোনে না, আপনি একটু শাসন করুন না। বিশ্বাস করুন, আমি যখন বেকার, যখন জাস্ট টিউশন করি, তখনও ওই শামসুল সাহেব, আমি নাম করি, আমি বলছি মানিকনগর শামসুল সাহেব, তার মেয়ে আমার কাছে পড়তো, তো সে এসে আমাকে বলছে, মাস্টারমশাই আমার কথা তো কিছুতেই শোনে না, আপনাকে খুব মানে, একটু ছেলে আমার মেয়েটাকে একটু বুঝিয়ে বলেন না, এরকম দুষ্টুমি করে। তা আপনার বলা কি উচিত ছিল যে আমার ছেলেটিকে, আমার মেয়েটি এরকম দুষ্টুমি করছে, সে একটু এইরকম বেপথে চলে যাচ্ছে, মাস্টারমশাই একটু তাদের একটু নজর দিন না, আপনার এইটা বলা উচিত ছিল। তা নয় আমি কি করছি, সামান্য আপনার ছেলেটাকে একটু শাসন করলি, সেই ছেলে আপনার বাড়িতে গিয়ে কিভাবে কি বলছে না বলছে আমি জানি না, তেড়ে ফুড়ে সে মাস্টারমশাইকে আপনি গালিগালাজ করবেন, মারতে যাবেন, হেসে নিয়ে মারতে যাবেন। এই দিন কয়েক আগে আমি বলছি, আমাকে এক গার্জিয়ান, আমি বাড়ি ফিরছিলাম গত পরশু দিন সম্ভবত, আমাকে রবীন্দ্র মোড়ের মাস্টারমশাই একটু দাঁড়ান তো, তার মেয়েটা 11 ক্লাসে পড়ে, মেয়ের সম্পর্কে নানা রকমের পজিটিভ কথা বলে গেল, নানা রকমের পজিটিভ কথা, আর শিক্ষকদের সঙ্গে নেগেটিভ কথা বলে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম। এই হচ্ছে অবস্থা। তা আমি উদয়ের পথেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে সামাজিক অবক্ষয়, সেই অবক্ষয়ের জন্য তারাও যেন আমাদের পাশে থাকে, তারাও যেন প্রয়োজন পড়লে যেন তাদেরকে আমরা কাছে পাই, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার একটু তাড়া আছে বলে আমি তার কাছে সময় চেয়ে নিয়েছি, আমি চলে যাব। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ধন্যবাদ। ধন্যবাদ আশাদুজ্জামান বিশ্বাস মাস্টারমশাইকে। উনি আমাদের উদয়ের পথে সংগঠনকে যেভাবে শিক্ষিকা দমকল ভরচরণ হাই স্কুল ওনাকে বরণ করে নেবে উদয়ের পথের সম্পাদক ফরিদ আনসারি, ব্যাচ উত্তরীয় মোমেন্টো এবং সম্বর্ধনা পত্র দিয়ে ওনাকে বরণ করে দিচ্ছেন আরিফুন নাহার, শিক্ষিকা দমকল ভরচরণ হাই স্কুল। আমি আরিফুন নাহার মহাশয়কে দু চার কথা বলার জন্য আবেদন জানাচ্ছি। নমস্কার সকলকে, যথাযথ স্থানে সম্মান জানিয়ে আমি দু চার কথা বলবো। এখানে অনেক গুণী ব্যক্তি রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় এবং
অনেক জ্ঞানীগুণী ব্যক্তি রয়েছেন। আজকের উদয়ের পথের এই সংগঠনের যে আলোচনা, এটাতে আমি 2-4 কথা বলছি। আমাদের অনেক শ্রদ্ধেয় স্যার অনেক আলোচনা করলেন, তো ওনাদের সকলের কথা রেস ধরেই সামান্য কিছু বলছি। আসলে এই যে বর্তমান পরিস্থিতি, আমাদের এই শিক্ষক এবং এই সমাজ ব্যবস্থা, আসলে আমাদের এই শিক্ষকদের প্রতি যে সমাজের একটা ধারণার সৃষ্টি হয়েছে, এটা একটা কিন্তু সামাজিক রোগ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। আমরা শিক্ষকরা স্কুলে যাই, স্কুল আওয়ারে স্টুডেন্টদেরকে কয়েক ঘন্টা পাই, আমরা যথাসাধ্য চেষ্টা করি তাদের ঠিকঠাকভাবে পড়ানোর। এবার ওইটুকুই আমাদের দায়িত্ব, শুধুমাত্র পড়ানোই নয়, পড়ানোর ভেতরে বিশেষত আমি পার্সোনালি বলছি যে আমার যতটুকু ক্লাস থাকে আমি চেষ্টা করি পুঁথিগত বিদ্যার পাশাপাশি তাদেরকে বেশ কিছু মোটিভেশনাল কথা বলে তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করি। আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়, উনি আপ্রাণ চেষ্টা করছেন আমাদের স্কুলের উন্নতির জন্য। গত 5 তারিখ ছিল শিক্ষক দিবস। সেই দিন আমাদের স্কুলে অনেক বেশ ভালো বড়সড় একটা অনুষ্ঠান করেছিল স্টুডেন্টরা। সেটা তো আমাদের আলোচনার পূর্ববর্তী বক্তা আমাদের মকবুল স্যার এবং জামান স্যার ওনারা বললেনই। তো আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে, স্টুডেন্টরা তো বুক ভরা ভালোবাসা আমাদেরকে দিয়েছে, অনেক সম্মান জানিয়েছে। সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই বর্তমান পরিস্থিতিতে যেখানে শাসন করা একটা অপরাধ, যে শাসন করার জন্য শিক্ষকদের অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, প্রেশার ক্রিয়েট করছে বিভিন্ন জায়গা থেকে। সেইখানে দাঁড়িয়ে স্টুডেন্টরা আমাদের HMকে একটা লাঠি গিফট করেছে, আমার ভীষণই ভালো লেগেছে। তো ওরা কিন্তু ভীষণই আনন্দ সহকারেই ওই লাঠিটা কিন্তু স্যারকে দিয়েছেন। এটা কিন্তু বর্তমান সময়ের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। আমরা যদি সেই শাসন ব্যবস্থার ভেতরে না যাই বা শাসনটা যদি আমরা না করি স্টুডেন্টদেরকে, তাহলে কিন্তু তারা এইভাবেই চলতে থাকবে। আর যেটা বলার সেটা হচ্ছে যে মা অবশ্যই প্রধান শিক্ষক, তো মায়ের দায়িত্বই কিন্তু সম্পূর্ণ নয়, মাকেও অনেক কিছু করতে হয়। মাকেও কিন্তু পরিবারের দিক থেকে অনেককেই সাপোর্ট করতে হবে। পারিবারিক দিক থেকে যদি মাকে সাপোর্ট করা না হয় বা সেই সন্তানকে যদি সাপোর্ট করা না হয় যে তুমি এইটা করো, সম্পূর্ণ দায়ভার মায়ের হয়ে থাকে না। এবার আসি পারিবারিক শিক্ষা তো তারা পাবেই যদি পরিবারের সকলে তাকে ভালোভাবে শিক্ষাটা দেয়। এরপর আসছে পরিবারের পরের স্টেজ হচ্ছে স্কুলে আমরা কতক্ষণ পাই স্টুডেন্টদেরকে? আমরা তো অবশ্যই চেষ্টা করব স্টুডেন্টদেরকে তাদেরকে ঠিকঠাক জায়গায় নিয়ে যাওয়া, তাদেরকে ভালো পথ দেখানো। এবার সেখানেও সাপোর্ট করতে হবে অভিভাবিকাদের। এবার স্টুডেন্টরা কিছু একটা সমস্যার ভেতর পড়ছে, সেখান থেকে বাড়িতে গিয়ে যদি কোনো টিচারের নামে যদি উল্টাপাল্টা বলে, সেটা কিন্তু ভাবতে হবে অভিভাবকদের আসলেই সত্যি কি সেই টিচার এই অবস্থাটা করেছে বা এই জন্য কি সেই টিচার দায়ী, সেটা এসে কিন্তু স্কুল কর্তৃপক্ষকে জানানো অবশ্যই দরকার। এবং যদি স্টুডেন্টের সমস্যা থাকে তাহলে কিন্তু গার্জেনকে সচেতন হতে হবে এবং গার্জেনকে স্টুডেন্টকে সাপোর্ট করলে চলবে না। যদি গার্জেন স্টুডেন্টকে সাপোর্ট করে তাহলে তো কি হলো যে গার্জেনের ওপরে যে বার্তাটা চলে যাচ্ছে স্টুডেন্ট সম্পর্কে টিচার সম্পর্কে স্টুডেন্টের, ওই স্টুডেন্ট থেকে আর এক স্টুডেন্ট, তারপরে গার্জেনরা, এইভাবেই কিন্তু আমরা শিক্ষকরা কি হচ্ছি সবার কাছে কিন্তু কলুষিত হয়ে যাচ্ছি। তো এই কাজটা শুধুমাত্র একজনের পক্ষেই হবে না এবং টিচারদেরকেও নিজেদের ভেতরে ইউনিটি নিয়ে আসতে হবে এবং সেই কাজে সহযোগিতা করার জন্যে অভিভাবক অভিভাবিকাদেরকেও আসতে হবে এবং সমাজের সর্বস্তর
স্তরের মানুষকেই এগিয়ে আসতে হবে। এ দায় শুধুমাত্র শিক্ষক বা শিক্ষিকার উপরে বর্তালে চলবে না। এটাই হচ্ছে আমাদের বর্তমান সমাজ। এবং এই যে সামাজিক রোগ, আমি জানি না এই রোগ কিভাবে নির্মূল করা যাবে, এই রোগ নির্মূল করা কিভাবে যাবে, কিভাবে হবে, এটা সত্যি আমরা জানি না। আমরা বড্ডই চিন্তিত। তবে আমরা চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব, যতক্ষণ স্কুলে থাকব এবং যতটুকু পারবো আমরা স্টুডেন্টকে ভালো পথ দেখানোর চেষ্টা করব। পড়াশুনোর পাশাপাশি তাদেরকে বিভিন্ন মোটিভেশনাল চিন্তাভাবনার ভেতরে নিয়ে যাব। তাদেরকে যারা বেশ ভালো কাজ করে আর কি, যেমন অঙ্কন ভালো পারে, আবৃত্তি ভালো পারে, বিভিন্ন সাংস্কৃতিক কালচারাল বিষয়ে যারা পারদর্শী, তাদেরকে অবশ্যই চেষ্টা করব সেই জায়গায় নিয়ে যাওয়া। এইভাবেই কিন্তু আমাদেরকেও বদ্ধপরিকর হতে হবে। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আরিফুন নাহার।